এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 Question number 5. এক নম্বর হচ্ছে Honorable Speaker, sir, my question number state start 115. মাননীয় স্পিকার স্যার, মাননীয় বিধায়ক শ্রী মাইলা প্রমুখ মহোদয়ের প্রশ্ন হল, মনোবঙ্কুল বন রেঞ্জ এলাকায় পর্যটন বিকাশ, বন সংরক্ষণ এবং সরকারি কর্মকর্তা সহ পর্যটকদের আবাসনের সুবিধার্থে একটি বন ডাক বাংলো নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা? উত্তর, মনোবনকুল রেঞ্জ এলাকায় পর্যটন বিকাশ, বন সংরক্ষণ এবং সরকারি কর্মকর্তা সহ পর্যটকদের আবাসনের সুবিধার্থে একটি ডাক বাংলো নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা নেই। 2 নম্বর প্রশ্ন, থাকলে প্রকল্পটির সম্ভাব্য স্থান, আনুমানিক ব্যয় এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা কত? 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্নের উত্তর আসে। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের বর্তমানে মনোবঙ্কুল এলাকায় এরকম আমাদের যেমন আমি তুলে ধরেছি মনোবঙ্কুল বন রেঞ্জ এলাকার, সেখানে বনকে যাতে সুরক্ষিত রাখতে গেলে এবং যেমন সরকারি কর্মকর্তা, বিশেষ করে পর্যটক, আজকে আমাদের বিশেষ করে সাবরুম এলাকায়, আমাদের মনোবঙ্কুল এলাকায় বিশেষ করে পর্যটকদের এত ভিড় হচ্ছে, যার কারণে মনোবঙ্কুল এলাকায় বর্তমানে একটাও এরকম রেস্ট হাউস বা ডাক বাংলো নেই। যার কারণে আমি চাই সরকারের কাছে যাতে যে কোনো ব্যাপারে যাতে আমাদের একটা ডাক বাংলো যাতে করা হয়, সেটা আমি আবেদন করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নর্মালি আমাদের যে ফরেস্ট রেস্ট হাউসগুলো হয়, এটা মূলত নট ফর পর্যটক। ইট ইজ বেসিক্যালি যখন আমাদের অফিসাররা বিভিন্ন কাজের ইন্সপেকশনে যাবেন, দে নিড টু টেক রেস্ট। কারণ ফরেস্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে, পায়ে হেঁটে গিয়ে প্ল্যান্টেশন, বিভিন্ন চেক ড্যাম, এগুলো দেখে এসে ওনারা রেস্টের জন্য এগুলোকে ফরেস্ট রেস্ট হাউস বলা। I really appreciate the question by Honorable MLA যে পর্যটকদের জন্য যদি এমন কিছু রেস্ট হাউসের দরকার হয়, right beside me the Honorable Tourism Minister is sitting, এটা ট্যুরিজম ডিপার্টমেন্টে এন্ড বাকি কর্মচারী, সরকারি এমএলএ মিনিস্টার যেখানে থাকবেন, তার জন্য কিন্তু ডাক বাংলোগুলো তৈরি হবে, রেভিনিউ ডাক বাংলো। প্রশ্ন আসার সাথে সাথে আমি সাউথ ডিএফও ইনচার্জকে জিজ্ঞেস করলাম ব্যক্তিগতভাবে, উনি আমাকে উত্তর দিয়েছেন যে স্যার, আমাদের এক্সিস্টিং যে ফরেস্ট রেস্ট হাউস থাইলিক, তিসা, কলাছড়াতে যেটা আছে, that itself is sufficient to cater the need of forest department, which is approximately 10 kilometers from Manobonkul range. তো তাতেও দেখা যাচ্ছে আর্থিক অন্তত সেখানেও কিছু পর্যটকরা যদি থাকতে চায়, দে ক্যান স্টে। সো তারপরেও বলছি, যদি রাইট প্রপোজাল মাননীয় বিধায়কের থেকে বা
অন্যান্য দপ্তর থেকে যদি আসে যে ফরেস্ট ডিপার্টমেন্টকেই করতে হবে, then definitely forest department would like to think about it. Thank you. সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু এই বিষয়টা এসছে, আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে 70-80 বছর ধরে কিছু কিছু লোক বসবাস করে এসছে স্থায়ীভাবে, কিন্তু আজকের দিনও ওনারা ফরেস্টে মানে ল্যান্ডের মধ্যে, যদিও সেটা স্টেট ফরেস্ট নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রালের অধীনে রয়েছে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে দীর্ঘ বৎসর ধরে স্থায়ীভাবে ওই সমস্ত জায়গায় বসবাস করে আসছে এবং কিছু কৃষি জমিও সেখানে রয়েছে, কৃষক হিসেবে রয়েছে। আমার বিধানসভাতে যেমন মাছমারাতে প্রায় 4 শতাধিক পরিবার এইভাবে তারা ফরেস্ট ল্যান্ডের উপরই বসবাস করে আসছে। মাঝে মধ্যে ফরেস্ট থেকে ওদের কাছে নোটিশও যাচ্ছে। তো তারা মানে একটা এমন একটা পরিস্থিতিতে যে কোথায় যাবে, কাকে বলবে, ফরেস্ট থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। তো আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়ের প্রতি আমার বিনম্রভাবে আবেদন থাকবে, যদি কোনো আইনগতভাবে এটাকে দেখে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে যদি ওই সমস্ত পরিবারকে কোনো স্থায়ীভাবে পাট্টা বা তাদেরকে বন্দোবস্ত করার ব্যবস্থা করা হয়, এই রাজ্যের হাজারো পরিবার উপকৃত হবে এবং তাদেরকে আমরা স্থায়ীভাবে বসবাস করার একটা সুযোগ আমরা করে দিতে পারবো। এটা আমার মনে হয় জন্য। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস যে সাপ্লিমেন্টারিটা করেছেন, I really appreciate him for his supplementary questions. এই বিষয়টা after I took over as forest যায়, I also expressed my concern on the same thing, যে এত পরিবার এখনো বন এলাকায় বসবাস করছেন, they don't have real rights. এই যে পাত্তা দেওয়ার যে ইয়েটা, Forest Department is not the nodal department for this. Tribal Welfare Department is the nodal department for ROFR Pattale. তো ফরেস্টের কাছে যদি ট্রাইবাল ওয়েলফেয়ার বা রেভিনিউ দপ্তর থেকে ভেরিফিকেশনের জন্য যদি আসে, উই নর্মালি ভেরিফাই, এবং তারা যদি সেখানে বসবাস করে থাকেন, ফরেস্ট ডিপার্টমেন্ট ডু নট হ্যাভ এনি অবজেকশন। তবে যে প্রশ্নটা উনি করেছেন যে ROFR এবং গ্রাউন্ড ওয়াটার ফর গড সেক, আমাদের এখানে অন্যান্য প্রদেশের তুলনায় আমাদের মাটির নিচে জল বেশি থাকার সুবাদে আমরা কিন্তু জল এক্সট্রাক্ট করতে পারছি। অনেক জায়গার মধ্যে আবার নদী প্রচুর আছে, সেখানে তাদের কিন্তু আবার গ্রাউন্ড ওয়াটারে সে জলের পরিমাণ নাই। তো সেখানেও ফর দ্য সেক অফ দ্য নলেজ, আমি আগেও এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলেছিলাম, প্রশ্ন হতে পারে যে গ্রাউন্ড ওয়াটার থেকে জল যদি এত উঠান আর সেটাকে পরিশ্রিত করে সেটাকে আপনারা পাঠাচ্ছেন, তাহলে আমাদের গ্রাউন্ড লেভেলের যে ওয়াটার সেগুলো তো শেষ হয়ে যাবে। তার জন্য আপনারা কি করছেন? তো সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড বলে দিয়েছে একটা লিমিট আছে, 70% মানে আপনি জল মাটির নিচ থেকে আপনি উঠাতে পারবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের পুর নিগম মাত্র 61.36% জল মাটির নিচ থেকে আনে। আর যেখানে আপনি যেটা বললেন যে এখানে আমাদের গভীর নলকূপ তো আছে, পাশাপাশি মডিফাইড আয়রন রিমুভাল প্লান্ট যুক্ত করা হচ্ছে, সেগুলো খয়েরপুরের বীরেন্দ্রনগর কলোনি এবং উজান অভয়নগর তফসিল অফিস সংলগ্ন, পশ্চিম প্রতাপগড় স্টিল সেতু সংলগ্ন, পূর্ব প্রতাপগড় ঋষিপাড়া, বাধাঘাট করিমুড়া সংলগ্ন চারিপাড়া। আমার মনে হয় এই যে এগুলো যে আমরা কাজ শুরু হয়েছে, তাতে করে আপনার এখানেও কিন্তু জল স্পিডেই আসবে। আমার মানে আমি এখন এটা যখন ডিস্ট্রিবিউশন হবে তখন আমি বলতে পারবো, কিন্তু আপনার এই এলাকার খুব কাছাকাছি আছে কয়েকটা, তো মোস্ট প্রবাবলি সেখানেও আপনি জল আপনি পাবেন, সেটা আমার মনে হচ্ছে। আর এখানে আপনার আগে তো এখানেও এই সুবিধা ছিল না, যে এখন যে আমরা যেটা আমি প্রশ্নের উত্তর আপনাকে দিলাম, সেখানে এই বাণী বিদ্যাপীঠ
এলাকায় প্রায় 1000 কিলোলিটার একটা ওভারহেড একটা ওয়াটার ট্যাঙ্ক সেখানে নির্মাণ হচ্ছে, এবং তাতে করে রামনগর এলাকায় যে সমস্যা আছে জলের সে সমাধান হবে, এবং 2027 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ হবে। তো আমরা তো চেষ্টা করছি আরেকটা যে কলেজ টিলা এলাকায় যে 681 লক্ষ লিটার দৈনিক, সেটাকে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট মাননীয় বিধায়ক সুদীপ বাবু যে বলেছেন, সেখানেও একটা কাজ কিন্তু সেখানে নেওয়া হচ্ছে, যে 25% আমরা বলছি, হয়তোবা সেটা হওয়ার পরে সেখানেও সেটা বাড়বে। কাজে এই কাজটা যখন শেষ হবে তাহলে শিবনগর, আশ্রম চৌমনি সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটা নিরসন হবে। আমাদের যে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা আর্থিক সাহায্য নিয়েছি, তাতে করে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 17টি মডিফাইড রিমুভাল প্ল্যান্ট, এর সাথে ডিপ টিউবওয়েল আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি, এবং ত্রিপুরা জল বোর্ড সারফেস ওয়াটারকে আমরা প্রাধান্য দিচ্ছি। তাতে করে হাওড়া নদী থেকে জল সংগ্রহ করার জন্য চেক ড্যাম বা পিক আপ ওয়ে মিনি ব্যারেজ সেখানে তৈরি করা হবে, যাতে করে, কারণ যত সারফেস ওয়াটার যত আসবে আয়রনের পরিমাণটা অনেকটা কম থাকবে। তো সেই রকম আরো অনেক প্রকল্প আমরা মাথায় আছে, আমরা করছি, কিন্তু আমি জানি যে এইগুলো যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে আমরা বলতে পারবো না। কমপ্লিট হওয়ার পরে চিন্তা ভাবনা আছে, তবে এখানে জলের সমস্যাটা সমাধান হবে। সাপ্লিমেন্টারি স্যার, জলের গুণগত মান, এখানে যে অবস্থা আগরতলা শহরের ব্যাপারে যেহেতু বলা হয়েছে, ওয়াটারবোর্ন ডিজিজ আপনার রামনগর এলাকায় বিভিন্ন জায়গায় দিয়ে আপনার জন্ডিসের আবির্ভাব ব্যাপকভাবে স্পিক্স ভলিউম যে আমরা বিশুদ্ধ পানীয় জল পাই না, কন্টামিনেশন হয় যে কোনো কারণে হোক। হাওয়েভার আমি শুধু জানতে চাই, এখানে দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা বলা হয়েছে, একটা সারফেস ওয়াটার আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ইজ দেয়ার এনি ভেরিয়েশন ইন দিস ট্রিটমেন্ট প্ল্যান্ট? কারণ গ্রাউন্ড ওয়াটার একরকম আর সারফেস ওয়াটার, বিশেষ করে কেন আমি কথাটা বলছি, এই যে হাওড়া নদীর কথাটা বলছেন 25%, এই আসছে দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, অল আইডলস আর সাবমার্জ, বিসর্জন হয় হাওড়া নদীতে। দ্য কেমিক্যাল, এই যে রং করতে গিয়ে যে কেমিক্যালটা ইউজ হয় আইডলস মানে প্রতিমার মধ্যে, ভেরি ভেরি ইনজুরিয়াস এন্ড হার্মফুল ফর মানে ফর অল হিউম্যান বিংস। এবং এটা 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 কি ট্রিটমেন্ট প্লান্ট যে এই যে বিষাক্ত যে জিনিসগুলো সেটাকে আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট করে এটাকে নিউট্রালাইজ করা, অ্যালকালাইন করা, এটা কি ট্রিটমেন্ট করবেন আপনি? কারণ আপনি দুটো ট্রিটমেন্টের কথা বলেছেন, অলমোস্ট সেম নেচারে টেন্ডার করেছেন, করবেন হয়তো বা করেছেন। তো আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ট্রিটমেন্ট আর সারফেস ওয়াটারের ট্রিটমেন্টটা সেম না। ইজ দেয়ার এনি স্পেসিফিকেশন উইথ ইউ wherein for the surface water treatment you have laid some specific conditions or clauses in that? এটা দেখেন, আপনারা সিনিয়র মানুষ যদি ইয়ে করেন তো একসাথে দিয়ে এই প্রশ্নটা পর্যন্তই শেষ। না না স্যার, আমি একসঙ্গে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি, উনি যে স্বীকার করেছেন 64.78% জল দিতে পারছে, আর অ্যাবাউট 35.28 এর মতো পার্সেন্টেজকে জল দিতে পারছেন না। আমাদের এলাকাতে আমাদের কিন্তু আমাদের ত্রিপুরা সরকার ভারত সরকারের সাথে মিলে আমরা কিন্তু চেষ্টা করছি, সেখানে ডিসি হোক বা জিপি হোক, সারা গ্রাম আমাদের গ্রাম ত্রিপুরা সব জায়গার মধ্যে আমরা জল দেওয়ার চেষ্টা করছি। আর এই বিষয়ে কিন্তু আপনি যেটা বললেন, এর বিষয়ে কিন্তু আগেও আমি কয়েকবার আলোচনা করেছি। আপনি যদি চান তাহলে আমি সেটা আপনাকে, টিটিএডিসির মধ্যে আমার কাছে এখন যে কাগজটা এসছে তাতে কাভারেজ প্রায় 80% হয়েছে, মানে এভারেজ যদি আমি দেখি, কিছু কিছু জায়গায় 100%, কিছু জায়গায় 90%, কিছু কিছু জায়গায় 85%, এর এভারেজ যদি দেখি তো তাহলে 80%। ধন্যবাদ। এখন পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে মাননীয় মেম্বার শ্রী তফজ্জল হোসেন।
ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমার স্টার কোশ্চেন নাম্বার 1330 13 Honorable Speaker, sir, repeated start question number 13. গত 3 বছরে রাজ্যে কতগুলো নতুন পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ ও স্থাপন করা হয়েছে? গত 3 বছরে রাজ্যে ছোট ও মাঝারি স্তরে 12খানা নতুন পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ বা স্থাপন করা হয়েছে এবং 5খানা বড় পরিকাঠামো সেখানে অর্ধনির্মিত অবস্থায় রয়েছে বা কাজ চলছে। উক্ত কাজে মোট কত ব্যয় করা হয়েছে? ছোট এবং মাঝারি কাজগুলোতে টোটাল প্রজেক্ট কস্ট 87,80,92,000 টাকা এবং যে 5খানা বড় পর্যটন পরিকাঠামো অর্ধনির্মিত অবস্থা রয়েছে বা কাজ চলছে সেখানে প্রায় 400 কোটি টাকার উপর অর্থ খরচ করা হয়েছে বা ধার্য রাখা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি আপনার মাধ্যমে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে অবহিত করতে চাই যে বক্সনগর বিধানসভা এলাকায় একটি পর্যটন স্থান রয়েছে, সেটার নাম হলো বুদ্ধস্তূপ নামে পরিচিত, কিন্তু সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এটা চাঁদ সদাগরের বাড়ি নামে পরিচিত, যার জন্য প্রত্যেক দিন প্রচুর পর্যটক এখানে আনাগোনা হচ্ছে। তো তাই আজকে ওটার পাশে, ওই পর্যটন স্থানটার পাশে একটা বিরাট বড় জলাশয় আছে। আমি দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব এই জলাশয়টাকে যদি তুলি তাহলে আমাদের আরো পর্যটক আমরা ওখানে টানতে পারবো। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে এটাকে একটু দপ্তরের মাধ্যমে একটু পর্যবেক্ষণ করে এটাকে যদি আমরা ট্যুরিজমে নিয়ে আসতে পারি তাহলে আরো আমাদের বক্সনগরবাসী উপকৃত হবে এবং পর্যটকও প্রচুর আমাদের এখানে আনাগোনা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি আমি জানতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয়, পর্যটক মন্ত্রী মহোদয় বলেছেন যে এখন 12টা ছোট বড় পর্যটন কেন্দ্রের কাজ চলছে এবার 5টি বড় কাজ চালু আছে, মানে কনস্ট্রাকশন চলছে। আমি জানতে চাই এর ভিতরে এডিসি এলাকায় কয়টি এই পর্যটন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং বা করার চিন্তা ভাবনা আছে আগামী দিন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক তফজ্জল হোসেন যে প্রশ্ন এনেছেন বা প্রস্তাব রেখেছেন, আমি ওনার সঙ্গে আগেও বলেছি যখন উনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন যে পর্যটন দপ্তরের আমাদের যে প্রজেক্টগুলো হয় সেগুলো মূলত হয় কেন্দ্রীয় সরকারের ট্যুরিজম দপ্তরের কাছ থেকে প্রাপ্ত অর্থ অনুসারে বা সাসকি বলুন, ডোনার বলুন বা আমাদের এনএসসির মাধ্যমে। রাজ্য সরকারের নিজস্ব কোনো ফান্ড পর্যটন দপ্তরের জন্য প্রদান করা নেই যার মাধ্যমে আমরা বড় আকারের পরিকাঠামো আমরা করতে পারি। তারপর ওনাকে আমি বলেছি যে প্রস্তাব পাঠাতে এবং ব্লক থেকে একটা ডিপিআর বানিয়ে আমাদেরকে পাঠানোর জন্য, যাতে করে আমরা আগামী দিন এটা কেন্দ্রীয় সরকার বা ফান্ড স্যাংশনের জন্য সেখানে কোনো সংস্থার সঙ্গে টেক আপ করতে পারি। মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা যেটা বলেছেন, আমার উত্তরটা ছিল আসলে যে গত 3 বছরে 12খানা ছোট এবং মাঝারি আমরা ডেস্টিনেশন বা প্রজেক্ট আমরা সম্পূর্ণ করেছি, আর বাকি 5খানা বড় প্রজেক্ট যেটা আপনি সঠিক বলেছেন যে অনগোয়িং, এটা আগামী দুটো প্রজেক্ট আছে, যেমন 9 কোটির সোনামুখী আমাদের বড় রিসোর্ট, এটা টিঙ্কুবাবুর বিধানসভা কেন্দ্রে প্রায় 72 কোটি টাকা এডিবি ফান্ডেড। আমাদের ছবিমুড়াতে সেখানে নতুন করে আমরা গড়ে তুলছি পর্যটন বান্ধব সেখানে পরিবেশ, এবং সেখানে আমাদের খরচ হবে প্রায় 60 কোটি টাকা।
জিরানিয়াতে 105 কোটি টাকার একটা বড় প্রজেক্ট আমরা করছি, এটা আগামী বছর খানেকের মধ্যে শেষ হবে। এবং মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রায় 100 কোটি টাকার আমরা শক্তিপীঠ রাদলে রেপ্লিকা সেখানে আমরা তৈরি করছি। এগুলো আমরা হাফ ডান অবস্থায় আছে, আগামী বছর খানেকের মধ্যে সেগুলো সম্পন্ন হবে। আপনার যেটা প্রশ্ন যে এডিসি এলাকায় কতগুলো রয়েছে, আমার কাছে লিস্টটা রয়েছে যে ছোট এবং মাঝারি, ধরুন সুরমাছড়াতে, কমলপুরে, সেটা এডিসি এরিয়াতে, ডেস্টিনেশন ডেভেলপমেন্টের সুরমাছড়া কমলপুর সাব ডিভিশন। আমাদের আবাঙ্গাছড়া শান্তিরবাজার সাব ডিভিশনে সেখানে রয়েছে। আমাদের নারকেল কুঞ্জে গন্ডা তুইসাতে ওয়েস্ট সাইড এমিনিটিস সেটা রয়েছে। আমাদের না, উনি বলছেন যেটা সম্পূর্ণ হয়ে গেছে 12টার মধ্যে ছোট ও মাঝারি, তার মধ্যে আমাদের তার 4খানা ডেস্টিনেশন রয়েছে যেগুলো এডিসি অঞ্চলের মধ্যে। এবং আপনি জানেন, আমি মাননীয় বনমন্ত্রীর সাথেও কথা বলছিলাম যে ত্রিপুরা রাজ্যের 2/3 এরিয়া হচ্ছে আমাদের রিজার্ভ ফরেস্ট। ডেভেলপমেন্টের ইচ্ছা থাকলেও ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে যেহেতু আমরা এনওসি পাই না, তাই আমাদের সেই ডেভেলপমেন্টে আমরা হাত দিতে পারি না। মাননীয় মন্ত্রী আমাকে এখনই আশ্বস্ত করলেন যে উনিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরিবেশ দপ্তরের মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু তারাও সেটা দিতে চান না। কিন্তু আমরা যদি অর্থ প্রদান করি ফরেস্ট দপ্তরকে ডিপিআর বেসিসে, তবে তারা নিজেদের থেকে সেখানে কাজ করতে পারবেন। সেটা আমরা আগামী দিনে বিচার করব। আপনার কাছে যদি এডিসি এলাকাতে কোনো প্রস্তাব থাকে, ফরেস্ট দপ্তরের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আপনারা ডিপিআর বানিয়ে দেবেন বা আমরা ডিপিআর বানাবো, আমরা সেদিকে কাজ করব আগামী দিনে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জানতে চাই যে এডিসি এলাকার যে পর্যটন কেন্দ্রগুলি আছে সেটা এডিসির হাতে দায়িত্ব দেওয়া হবে কিনা, আর দ্বিতীয়ত হলো ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ল্যান্ড ব্যাংক আছে, যে ল্যান্ড ব্যাংকে আপনি বিভিন্ন অফিস বা সরকারি কোনো পর্যটন কেন্দ্র হোক বা যে কোনো নির্মাণ করার একটা সুবিধা আছে ল্যান্ড ব্যাংকে। ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ল্যান্ড ব্যাংক বলে একটা আছে, কোন কোন জায়গায় কত পরিমাণ ল্যান্ড ব্যাংক আছে আমি সেটা জানি না, তো তথ্য আছে সরকারের কাছে। ওই ল্যান্ড ব্যাংকে করা যায় কিনা, সেটা সেই সুবিধাটা আছে কিনা একটু এটা বিষয়টা জানতে চাই। দেখুন, যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো করা হয়েছে সেগুলো কেন্দ্রীয় সরকারের অর্থে বা ওয়ার্ল্ড আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থে বা ডোনারের অর্থে। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যে পরিকাঠামোগুলো তৈরি করেছে সেগুলো এডিসির হাতে হস্তান্তরের কোনো প্রশ্নই আসে না। আর ল্যান্ড ব্যাংকের প্রশ্ন যেটা আপনি করেছেন সে বিষয়ে আমার সম্পূর্ণ তথ্য নেই। আমি ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে যদি কিছু করণীয় থাকে আগামী দিনে নিশ্চয়ই সেই জিনিসটা আমরা বিচার করব। ধন্যবাদ মিনিস্টার সাহেব। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রীমতী অন্তরা সরকার দেব, অনারেবল মেম্বার। আমার স্টার্ট কোয়েশ্চেন নম্বর 17। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নং 17। রাজ্যে গত 3টি অর্থ বছরে দেশীয় ও বিদেশি পর্যটকদের সংখ্যা কত ছিল? রাজ্যে 3টি অর্থ বছরে যথাক্রমে 2023-24-এ দেশীয় আমাদের যে ডোমেস্টিক ট্যুরিস্ট তার সংখ্যা ছিল 4,69,328 এবং ফরেন ট্যুরিস্ট ছিল 75,971 জন। 24-25 সালে ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা ছিল 6,27,705 এবং ফরেন ট্যুরিস্টদের সংখ্যা ছিল 79,468 এবং 25-26 সালে ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা ছিল 7,10,243 এবং বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল 19,171। টোটাল যদি আমরা করি 2023-24 সালে টোটাল ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের সংখ্যা ছিল 5,45,299। 24-25 সালে ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের টোটাল সংখ্যা ছিল 7,07,173 এবং 25-26 সালে আমাদের ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের সংখ্যা ছিল 7,29,414। 2024 এবং 2025 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে পর্যটক সংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ ছিল? মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2024 এবং 25 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা বৃদ্ধির হার ছিল
3.15%, 3.15%। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রদত্ত পরিসংখ্যান থেকে দেখা যায় ত্রিপুরা পর্যটন ক্ষেত্রে দেশীয় এবং বিদেশি পর্যটকের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি নতুন নতুন পর্যটন স্থানের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সেজন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং রাজ্য সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে উল্লেখ্য, কমলাসাগর বিধানসভার অন্তর্গত কসবেশ্বরী মায়ের মন্দির আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যে মনোরম। প্রায় 33 একর বিশাল এলাকা নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনাময় এক বিরল ঐতিহাসিক ধর্মীয় পর্যটন স্থল। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীজির প্রচেষ্টায় মায়ের মন্দির সৌন্দর্যায়নের খাতে প্রায় 19 কোটি টাকা এডিবির মাধ্যমে বরাদ্দ করেছেন এবং কাজও চলছে। উক্ত ধর্মীয় পর্যটন স্থানটির কর্মব্যস্ততা, পর্যটন সংখ্যা বৃদ্ধি সহ তার ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে রাস্তার মাথা NH-8 থেকে কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তার সৌন্দর্যায়ন সহ ডাবল লেন করার লক্ষ্যে দপ্তর কর্তৃক কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি রাস্তাটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ প্রতি আহ্বান রাখছি এবং এই সভার মাধ্যমে রাস্তাটির সৌন্দর্যায়ন এবং ডাবল লেন করার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীজির কাছে প্রার্থনা করছি। এখানে উল্লেখ্য, ডাবল লেন করার ক্ষেত্রে বর্তমান রাস্তাটির দুই দিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ফলে জায়গার বা রাস্তা করার কোনো সমস্যা হবে না। এই আমার সাপ্লিমেন্টারি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু রাস্তার কাজের কথা মাননীয় বিধায়িকা প্রস্তাব রেখেছেন, এটা PWD দপ্তরের অধীন, আমি মাননীয় দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেও সে বিষয়ে আলাদাভাবে অনুরোধ জানাব। পরবর্তী প্রশ্নকর্ত্রী শ্রীমতী স্বপ্না দাস পাল, অনারেবল মেম্বার। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমার স্টাফ কোয়েকশন নম্বর 20। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়িকা স্বপ্না দাস পাল কর্তৃক যে প্রশ্ন আনা হয়েছে, গত 3 অর্থ বছরে তপশিলি জাতি সম্প্রদায়ের যুবক যুবতীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় কতজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে? আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রশ্নের জন্য, তবে একটু স্পেসিফিক হলে ভালো ছিল, কারণ শুধু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টই স্কিল ডেভেলপমেন্ট করে বা স্কিল প্রদান করে এমনটা নয়, অন্যান্য ডিপার্টমেন্টও করে। তো স্বাভাবিক কারণে এক্সাক্ট আনসারটা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবুও আমার দপ্তরের মাধ্যমে এখন পর্যন্ত গত 3 বছরে আমরা 702